আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসে আগ্রাদ বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমার মেয়েদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্টের সিলেবাস দেওয়া আছে, এই সিলেবাসে তোমাদের প্রথম অধ্যায়ের পার্ট 1, 2, 3 আছে। তো আজকে সেই অনুসারে টিচার ক্লাস নিব। তো সবাই নিশ্চয়ই ভালো আছে এই কামনা করে টিচার আজকে ক্লাসে ফিরে যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো কি দেখা যাচ্ছে, স্বাধীন বাংলাদেশের পতাকা, তাই না? আমরা এটা মিন করে যে আমরা স্বাধীন। তো আমরা কি সবসময় স্বাধীন ছিলাম? দেখো পরের ছবিটা দেখি। না, আমরা সবসময় স্বাধীন ছিলাম না। আমরা এক সময় দেখা যাচ্ছে অন্যদের অধীন ছিলাম। তো সেজন্য আমরা কি করেছি? মুক্তিযুদ্ধ করেছি। অন্যদের অধীনতা থেকে পাকিস্তানি ঔপনিবেশিক শাসন শোষণের জাঁতাকল থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য আমরা কি করেছি? যুদ্ধ করেছি। আর যার বিনিময়ে এই দেশটা পেয়েছি, বাংলাদেশ নামক একটা রাষ্ট্র। আমাদের পতাকা কিন্তু আগে এমন ছিল, পরবর্তীতে আমরা এখন এরকম পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি। ঠিক আছে, 30 লাখ শহীদের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছে। তাহলে যে 1971 সালে পাকিস্তানের জাঁতাকল থেকে, অত্যাচার নিপীড়ন থেকে নিজেদের মুক্ত করার জন্য, সর্বপ্রকারে মুক্ত করার জন্য যে যুদ্ধ করেছি আমরা, সেটাই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। তো আজকে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের আজকে পাঠের বিষয়। ঠিক আছে, তো মুক্তিযুদ্ধ সম্পর্কে বলার আগে তোমাদেরকে একটা বলি। মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের একটা মহান ঘটনা, বিশাল বড় বাংলা জাতির ইতিহাসে একটা গৌরবময় ঘটনা যেটাকে বলা যায়। তো মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করেছি আমাদের প্রিয় স্বাধীন দেশ। 1971 সালে আমরা তো মুক্তিযুদ্ধ করেছিলাম। সবসময় কি আমরা স্বাধীন ছিলাম? না, আমরা 1947 সালে 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা, 1757 থেকে 1947 পর্যন্ত ব্রিটিশরা আমাদের শাসন শোষণ করেছে 200 বছর। তো ব্রিটিশদের কাছ থেকে আমরা মুক্তি লাভ করেছি 1947 সালে। ঠিক আছে, তারপরে দেখো 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে মুক্তি লাভ করার পর দুটি অংশ ছিল। তোমাদেরকে আমি দেখাই, এই যে দুটি অংশ ছিল, দেখতে পাচ্ছি আমরা। ব্রিটিশরা চলে যাওয়ার সময় আমাদের সময় এই অবস্থা ছিল 1947 সালে। এই দেখো, পাকিস্তান রাষ্ট্র যখন সৃষ্টি হয়েছিল ধর্মের ভিত্তিতে, ওয়েস্ট পাকিস্তানের পশ্চিম অংশ আর পূর্ব অংশ, এই দুটো মিলে দেখা যাচ্ছে এক পাকিস্তান রাষ্ট্র ছিল। আর এটা ছিল হিন্দু রাষ্ট্র হিসেবে ইন্ডিয়া সৃষ্টি হয়েছিল। আর এদিকে হচ্ছে বেঙ্গল আর মানচিত্র দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে 1971 সালে আমরা যখন 1947 সালে যখন এই পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল, তখন ছিল এই অবস্থা। ঠিক আছে, তারপরে দেখো পাকিস্তান সৃষ্টির পরেই কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিম পাকিস্তানিরা সবসময় আমাদের উপরে বিভিন্ন রকম শাসন শোষণ নিপীড়ন চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, নানা রকম বৈষম্য সৃষ্টি করেছিল ওরা আমাদের উপরে। তারপরে আমরা ওদের এইসব বৈষম্য থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য 1952 সালে আন্দোলন করেছি, ভাষা আন্দোলন। ঠিক আছে, তারপর 1966 সালে 6 পয়েন্ট মুভমেন্ট যেটাকে বলা হয়, 6 দফা আন্দোলন করেছি। এরপরে দেখা যাচ্ছে 1969 সালে গণ অভ্যুত্থান করেছে। তোমাদের একটা ছবি দেখাই, দেখো 1969 সালে বিশাল একটা জনসভায় আগরতলা মামলা থেকে মুক্তি লাভ করার পর রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু একটা ভাষণ দিচ্ছেন। আর ওইখানে শেখ মুজিবুর রহমানকে দেখো, প্রিয় নেতা শেখ মুজিবুর রহমানকে সেখানেই দেখা যাচ্ছে যে তোমার বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়েছিল। আচ্ছা, 1969 সালে গণ অভ্যুত্থান। তারপর 1970 সালে হয়েছিল, 1970 সালে সাধারণ নির্বাচন হয়েছিল। 1970 সালে সাধারণ নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল আমাদের বাঙালির প্রতিনিধিত্বশীল দল হিসেবে। তারপরে 1971 সালের 25শে মার্চ কাল রাত্রিতে দেখা যাচ্ছে যে গণহত্যা চালিয়েছিল পাকিস্তান, নারকীয় গণহত্যা চালিয়েছিল। আর এর বিনিময়ে আমরা দেখা যাচ্ছে যে 1971 সালের 26শে মার্চ আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। স্বাধীনতা ঘোষণার পর থেকেই দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। আর মুক্তিযুদ্ধ শুরুর পর দেখা যাচ্ছে যে আমরা একটা সরকার গঠন করেছি, যেটাকে আমরা বলে থাকি অস্থায়ী সরকার বা বাংলাদেশের প্রথম সরকার, প্রবাসী সরকারও বলে। আচ্ছা, এই দেখো অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল 1971 সালের 10 এপ্রিল। আর এই সরকার দেখা যাচ্ছে শপথ নিয়েছিল 1971 সালের 17 এপ্রিল তারিখে। তারপর মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায়, বর্তমানে এর নাম হচ্ছে মুজিবনগর। আর বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম অনুসারে এই সরকারের নাম হয়েছিল মুজিবনগর সরকার। আর এই সরকারের বঙ্গবন্ধু তো তখন ছিলেন কারাগারে, পাকিস্তানের কারাগারে। বঙ্গবন্ধুকে করা হয়েছিল রাষ্ট্রপতি। আর এরপরে দেখা যাচ্ছে যে অস্থায়ী রাষ্ট্রপতি করা হয়েছিল সৈয়দ নজরুল ইসলামকে করা হয়েছিল অস্থায়ী রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর তাজউদ্দিন আহমেদ করা হয়েছিল প্রধানমন্ত্রী। এরপর ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন তোমার অর্থমন্ত্রী। আর AHM কামরুজ্জামান ছিলেন স্বরাষ্ট্র ও ত্রাণ পুনর্বাসন মন্ত্রী। আর এই মুজিবনগর সরকারের দায়িত্ব ছিল মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, দেশে বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন এবং সমর্থন আদায় করা। এক্ষেত্রে কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ঘটনা বাঙালি জীবনের জন্য। আর মুক্তিযুদ্ধ এটা এই মুজিবনগর সরকার গঠিত হওয়ার ফলে কিন্তু মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পেয়েছিল। তো সকল শ্রেণীর মানুষ এই সরকারের নেতৃত্বেই বাংলাদেশকে শত্রুমুক্ত করার জন্য মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল। আচ্ছা, তারপরে দেখো মুজিবনগর সরকার সম্পর্কে আমরা জেনেছি। এখানে দেখতে পাচ্ছি, দেখো তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ, একজন দেখা যাচ্ছে যে একটা মানচিত্রে দেখা যাচ্ছে এরকম দেখতে পাচ্ছি, আর কিছু মানুষকে দেখতে পাচ্ছি অস্ত্র নিয়ে বসে আছে। এটা একটা প্রশিক্ষণের ছবি, ঠিক আছে। 1971 সালের এই মুক্তিযুদ্ধ করতে গেলে তো প্রশিক্ষণ লাগবে, তাই না? 1971 সালে 11 জুলাই এই মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য একটি মুক্তিবাহিনী গঠন করা হয়। একটি বাহিনী গঠন করা হয়, সেটার নাম ছিল কি? মুক্তিবাহিনী, ঠিক আছে। আর এই মুক্তিবাহিনীর প্রধান ছিলেন কে? আতাউল গনি ওসমানী। সেনাপতি ছিলেন কে? আতাউল গনি ওসমানী, মোহাম্মদ আতাউল গনি ওসমানী। ঠিক আছে, উনি ছিলেন সেনাপতি। তারপরে তারপরে এখানে দেখো মুক্তিবাহিনীকে 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। 3টি ব্রিগেড ফোর্স ছিল। 3টি ব্রিগেড ফোর্সের মধ্যে একটা ছিল কে ফোর্স, একটা এস ফোর্স, আর একটা ছিল জেড ফোর্স। তো কে ফোর্সের নেতৃত্বে ছিলেন খালেদ মোশাররফ, এস ফোর্সের নেতৃত্বে ছিলেন KM শফিউল্লাহ, আর মেজর জিয়াউর রহমান ছিলেন জেড ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আর সারা দেশকে যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল, ঠিক আছে। 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল সারা যুদ্ধ যাতে সঠিকভাবে পরিচালনা করা যায়। তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ, আমার মানচিত্রে দেখছি মুক্তিযোদ্ধাদেরকে প্রশিক্ষিত করার জন্য মুক্তিযুদ্ধের এই কোথায় কি আছে এরকম একটা মানচিত্র ধরে দেখা আছে, একটা এরিয়ার মানচিত্র এখানে দেওয়া আছে। তাহলে বুঝতে পারছো 11 সেক্টরে ভাগ করা হয়েছিল, যে এটা কোন একটা সেক্টরের ছবি ওভাবে দেখানো হচ্ছে, মুক্তিযুদ্ধ থেকে এটা সম্পর্কে পরিচিত করা হচ্ছে। আচ্ছা, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তোমাদের বইয়ে আছে। দেখো 1 নম্বর সেক্টর, দেখো এখানে 1 নম্বর সেক্টর চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রামকে নিয়ে, পার্বত্য চট্টগ্রাম নোয়াখালী জেলার অংশবিশেষ নিয়ে 1 নম্বর সেক্টর। কুমিল্লা এখানে এটা হচ্ছে 2 নম্বর সেক্টর, কুমিল্লা ও ফরিদপুর জেলা এবং নোয়াখালী জেলার অংশবিশেষ নিয়ে। তারপর 3 নম্বর সেক্টরটা আমরা এখানে দেখতে পাচ্ছি মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জের অংশবিশেষ নিয়ে। 4 নম্বর সেক্টর আমরা দেখাতে পাচ্ছি ছোট একটা সেক্টর, উত্তরে সিলেট সদর আর দক্ষিণে হবিগঞ্জ মধ্যবর্তী সমস্ত অঞ্চল নিয়ে। 5 নম্বর সেক্টর ছিল কি? ঝিলেট জেলার উত্তর অঞ্চল নিয়ে। 6 নম্বর সেক্টর আমরা এখানে দেখতে পাচ্ছি রংপুর ও দিনাজপুর জেলা নিয়ে এই 6 নম্বর সেক্টর গঠিত হয়েছিল। 7 নম্বর সেক্টর রাজশাহী, পাবনা, বগুড়া ও দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে 7 নম্বর সেক্টর গঠিত হয়েছিল। 8 নম্বর সেক্টর আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে আশেপাশের জেলা যেগুলো ছিল যেমন কুষ্টিয়া, যশোর, খুলনা জেলা নিয়ে 8 নম্বর সেক্টর গঠিত হয়েছিল। 9 নম্বর সেক্টরটা আমরা দেখতে পাচ্ছি এই যে বরিশাল, পটুয়াখালী, খুলনা ও ফরিদপুর অঞ্চলের অংশবিশেষ নিয়ে এই 9 নম্বর সেক্টর গঠিত হয়েছিল। মুক্তিযুদ্ধ। আচ্ছা, 11 নম্বর সেক্টরটা বলে ফেলি, তারপর 10 নম্বর সেক্টরটা বলবো। 10 নম্বর সেক্টর বলার আগে 11 নম্বর সেক্টরটা বলে, 11 নম্বর সেক্টর ছিল এখানে টাঙ্গাইল, ময়মনসিংহ অঞ্চল নিয়ে 11 নম্বর সেক্টরটা গঠিত হয়েছিল। আর এই 10 নম্বর সেক্টরটা ছিল অন্যান্য সেক্টরগুলো থেকে একটু আলাদা। এটা ছিল নৌবাহিনী কমান্ডো নিয়ে গঠিত, নৌবাহিনী কমান্ডোদেরকে নিয়ে গঠিত, এবং নৌবাহিনীর প্রয়োজনে, নৌ অভিযানের প্রয়োজনে এর ভিতরে সীমান্তের অন্যান্য সেক্টরগুলোতে ঢুকে যে কোনো অভিযান অপারেশনে অংশগ্রহণ করে আবার 10 নম্বর সেক্টরে ফিরে আসতো। এভাবে 10 নম্বর সেক্টরটা একটু আলাদা ছিল অন্য সেক্টরগুলো থেকে। আচ্ছা, তারপরে দেখো আমরা এখানে চলে আসি আমাদের মুক্তিযোদ্ধাদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো তো সমগ্র বাঙালি কিন্তু এই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, দল মত নির্বিশেষে সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো দল মত নির্বিশেষে সবাই কিন্তু এখানে যুদ্ধে অংশগ্রহণ করছে, ঠিক আছে। এই মুক্তিযুদ্ধে কিন্তু নারীরাও কিন্তু অংশ নিয়েছিল।
এই যে দেখো এখানে প্রশিক্ষণের ছবি আমরা দেখতে পাচ্ছি কিভাবে মুক্তিযোদ্ধাদেরকে প্রশিক্ষিত করা হচ্ছে। এই মুক্তিযুদ্ধ দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ অংশ নিয়েছিল বলে এই যুদ্ধটাকে বলা হয় গণযুদ্ধ। ঠিক আছে, আর এই যুদ্ধে নারীরাও কিন্তু অবদান রেখেছিল, নারীরা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তোমাদেরকে একটা ছবি দেখলে তোমরা বুঝতে পারবা। এই যে নারীরা দেখতে পাচ্ছ এখানে, নারীরাও কিন্তু যুদ্ধে অবদান রেখেছিল। নারীরা কিভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছিল? মুক্তিযোদ্ধাদেরকে ওরা কি করতো, খাবার, আশ্রয়, তারপরে তথ্য দিয়ে সাহায্য করতো নারীরা। তারপর অনেক নারী সরাসরি প্রশিক্ষণ নিয়েও যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সরাসরি যুদ্ধ করেছিল। ঠিক আছে, প্রশিক্ষণ নিয়ে। তো এরপর আমাদের সংস্কৃতি কর্মী যারা ছিল তারাও যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারপর মানে যোদ্ধাদেরকে অনুপ্রাণিত করার কাজ করেছিল, এটা এক ধরনের যুদ্ধ বলা যায়। তারপর প্রবাসী বাঙালি যারা ছিলেন তারাও কিন্তু প্রবাসী থেকে মুক্তিযোদ্ধাদের পক্ষে কাজ করেছিলেন, মুক্তিযুদ্ধের পক্ষে জনমত আদায় করার ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা এই নারীদের ছবি তোমাদেরকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝছো যে কিভাবে যুদ্ধ হয়েছিল, নারীরা যে কিভাবে অংশগ্রহণ করেছিল যুদ্ধে। এখানে দেখো প্রতিটা সেক্টরেই কিন্তু গেরিলা বাহিনী ছিল। মুক্তিবাহিনী দেখা যাচ্ছে যে গঠিত হয়েছিল 1 লক্ষ যোদ্ধাদেরকে নিয়ে। এখানে মুক্তি ফৌজ গঠিত ছিল, একটা মুক্তি ফৌজ সম্পর্কে বলা উচিত ছিল তোমাদেরকে। 30,000 সৈনিককে নিয়ে, নিয়মিত যারা সেনা সদস্য ছিল পাকিস্তানি আমলে, যারা সেনা সদস্য হিসেবে কাজ করত তাদেরকে নিয়ে, নিয়মিত যারা ছিল সেনা সদস্য হিসেবে কাজ করতো তাদেরকে নিয়ে মুক্তি ফৌজ গঠিত হয়েছিল। আর মুক্তি বাহিনী গঠিত হয়েছিল তোমার 1 লক্ষ গেরিলা এবং অনিয়মিত যারা যোদ্ধা ছিল তাদেরকে নিয়ে মুক্তিবাহিনী গঠিত হয়েছিল। আর এরা দুই পক্ষ একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, কাজ করেছিল। এবং গেরিলারা কিন্তু মুক্তিযুদ্ধের সময় অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করেছিল। গেরিলাদের আবার 2টি গ্রুপ ছিল, একটা ছিল অ্যাকশন গ্রুপ, আর একটা ছিল ইন্টেলিজেন্স গ্রুপ। ঠিক আছে, ইন্টেলিজেন্স গ্রুপ। তো এই গেরিলাদের 2টা অংশ ছিল। গেরিলা তোমরা জিজ্ঞেস করতে মাথায় আসতে পারে টিচার গেরিলা মানে কি, গেরিলা যোদ্ধা মানে কি? যারা গেরিলা যোদ্ধা তারা কি করতো, হঠাৎ করে দেখা যাচ্ছে যে আক্রমণ চালাতো, কোন রকম বলা কাওয়া ছাড়া, কোন রকম মুক্তিযোদ্ধা দেখা যাচ্ছে পাকিস্তানি আর্মিদের উপর কোন রকম হঠাৎ করে আক্রমণের ফলে পাকিস্তানি আর্মির সদস্যরা তারা দেখা যাচ্ছে যে ভয় পেয়ে যেত। ঠিক আছে, আর এই গেরিলা আক্রমণে কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশই ওরা তো পাকিস্তানি সদস্যরা তো খুব আধুনিক সমরাস্ত্রে সজ্জিত ছিল। আমাদের হাতে ছিল মাত্র শুধুমাত্র বাঁশের লাঠি হাতে ধরা বলার মতো, ওরকম সুশস্ত্র বা সশস্ত্র আমরা তো ছিলাম না। আমাদের কাছে ওরকম প্রথমে তো অস্ত্র ছিল না। তো সেজন্য আমরা কি করতাম, দেখা যাচ্ছে যে গেরিলা আক্রমণটাকে আমরা বেশি বেছে নিয়েছিলাম। তো হঠাৎ করে দেখা যাচ্ছে যে গেরিলা আক্রমণের ফলে দেখা যাচ্ছে যে পাকিস্তানি সৈন্যরা এই আক্রমণ ঠেকাতে পারতো না। ওরা দেখা যাচ্ছে যে ভয় পেয়ে যেত, পিছু হতো, ক্ষতিগ্রস্ত হতো। আর এই জন্য এটা গুরুত্বপূর্ণ একটা বলা যায় আমাদের বাহিনীর একটা অংশ, এটা গুরুত্বপূর্ণ মুক্তিবাহিনীর একটা অংশ। আচ্ছা, অ্যাকশন গ্রুপের কি কাজ ছিল? অ্যাকশন গ্রুপ কি করতো? গেরিলা বাহিনীর অ্যাকশন গ্রুপ অস্ত্র বহন করত আর সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করত। ঠিক আছে, আর ইন্টেলিজেন্স গ্রুপ কি করতো, শত্রুপক্ষের গতিবিধি কোথায় কেমন আছে সেসব সম্পর্কে খবরাখবর সংগ্রহ করতো, খবরাখবর রাখতো। ঠিক আছে, শত্রুপক্ষ কোথায় আছে না আছে সেগুলো সম্পর্কে খবরাখবর রাখতো। তাহলে অ্যাকশন গ্রুপের কাজ কি? অস্ত্র বহন করা এবং সম্মুখ যুদ্ধে অংশ নেয়া। আর ইন্টেলিজেন্স গ্রুপ কি কাজ করতো? শত্রুপক্ষের গতিবিধি কি কেমন অবস্থায় সেটা সম্পর্কে খবরাখবর সংগ্রহ করতো। সে সময়ে এই আমাদের দেশের মানুষের প্রিয় গানের একটা প্রিয় গান ছিল, সেটা ছিল কি? সেটা হচ্ছে জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। ঠিক আছে, এই গানটা, এই জয় বাংলাটাই ছিল কিন্তু মুক্তিযোদ্ধাদের কাছে একটা প্রিয় স্লোগান। আর এই গানটা কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করতো। ঠিক আছে, এই গানটা। তাহলে আজকে আমরা পার্ট 1, 2, 3 থেকে মোটামুটি আমাদের আইডিয়া হয়েছে, আমি আশা করছি তোমাদের। তাহলে আজকে তোমরা বাড়ি কাজটা নিয়ে নাও। ঠিক আছে,
আজকে টিচার তোমাদেরকে বাড়ি কাজটা দিয়ে দিচ্ছি। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করেছিলেন। ঠিক আছে, মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করেছিলেন। তো আজকে এটুকুই তোমাদের বাড়ি কাজ থাকবে, আর তোমরা আশা করছি এটা ভালো করে রেডি করে রাখবে। সবাই ভালো থাকবে, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।